একসময় এরকম তাণ্ডব ছিল যে এদিক দিয়ে মানুষ আতঙ্কে হাঁটতে পারত। দেশের যে পরিমাণ উনি ক্ষতি করছে তা বলার বাইরে। বস্তা ভরে ভরে টাকা নিয়ে যায় দেশ থেকে পাচার করে। ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। দেশের ভেতরে বিনিয়োগ বাড়ানোই ছিল যার কাজ, কিন্তু বিদেশে অর্থ পাচারের অভিযোগে সর্বপ্রথম নাম আসবে তারই। বলছি সালমান এফ রহমানের কথা। দেশের অন্যতম বড় ঋণ খিলাফি হিসেবে নেতিবাচকভাবে উচ্চারিত হবে তার নাম। বিলাসবহুল বাড়ি গাড়ি আর টাকা কামিয়েছেন কারি কারি, কিন্তু মানুষের সম্মান অর্জন করতে পেরেছেন কি? সালমান এফ রহমানের প্রাসাদতুল্য বাড়ির সামনে ঢাকা টাইমস ডিজিটাল অনুসন্ধানী টিম। রাজধানীর গুলশানের ৭১ নম্বর রোডের বাড়িটি কয়েক বিঘা জমির উপর নির্মিত। বাড়িটিতে কয়েকজন নিরাপত্তা প্রহরী ছাড়া আর কেউই থাকছে না। বসবাসের সেই পরিবেশও নেই। আগে তো এদিকেও একটা সময় ছিল আমরা এদিকে দাঁড়াইতেই পারতাম না, বা সাধারণ পথযাত্রী যারা হাঁটাচলা করতো ওনারা খুব টাইট সিকিউরিটি ছিল। একসময় এরকম তাণ্ডব ছিল যে এদিক দিয়ে মানুষ আতঙ্কে হাঁটতে পারতো। সাধারণ মানুষের যেটা চিত্ত হয়ে গেছে 16-17 বছরে, কেউ প্রতিবাদ করার সাহস আসলে ওইরকম ভাবে পায় না। এক প্রকার ব্যবসায়িক যারা ছিল সবাই ওনার হাতে জিম্মি ছিল। শেখ হাসিনার খুব কাছের লোক ছিল কিন্তু সালমান এফ রহমান, উনি যেটা বলতো ম্যাডাম ওইটাই করতো। ঢাকা টাইমস অনুসন্ধান করে জানতে পেরেছে সালমান এফ রহমানের এই বাড়িটির মূল্য কমপক্ষে ১,০০০ কোটি টাকা। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই বাড়িতে ঢুকে পড়ে এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। কয়েকদিন ধরে চলে লুটপাট। তখনই প্রশ্ন ওঠে, সালমানের হাতে অন্তত কোটি টাকার মূল্যের রোলেক্স ঘড়ির কি দুর্নীতির প্রতীক ছিল? ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক ছিলেন সালমান এফ রহমান। ১৩ই আগস্ট ধরা পড়ার সময় তার যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, তাতে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সবচেয়ে বড় রাঘব বোয়ালের করুণ পরিণতি দেখা গেছে। দাড়ি কেটে চুলের রং দিয়ে লুঙ্গি পরে ছদ্মবেশে নদীপথে পালাচ্ছিলেন সালমান এফ রহমান। নিজে কি কখনো তার এমন পরিণতির কথা ভেবেছিলেন? সাধারণের কাছে এই দৃশ্য ছিল অভাবনীয়। পালাতে গিয়ে সালমান এফ রহমানের এই ছদ্মবেশ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই হাসির হুল্লোড় তৈরি করে, কেননা দেশের মানুষ ৫ দশক ধরে তাকে ধবধবে সাদা দাড়ি, সাদা চুলওয়ালা ও সাদা পাঞ্জাবি পরা অবস্থায় দেখে আসছিল। এই রাস্তাটায় চলাফেরা করা প্রচুর কষ্ট হইতো। আমরা 10-11 বছর রিক্সা চালাই। এখানে যে সালমান রহমানের বাসায় আশেপাশে যাইতে দিত না, এখান থেকে হাঁটতে দিত না, গাড়ি চালাইতে দিত না, খুব কষ্ট হইতো। এই দেশটারে লুটপাট করে খাইছে তারা। এই দেশে ওরা আমরা ফাঁসি চাই, এলাকায় ফাঁসি চাই। ওরা তো লুটপাট করে সম্পদ গড়াইছে, টাকা গড়াইছে, বস্তা ভরে ভরে টাকা নিয়ে যায় দেশ থেকে পাচার করে। গত 52 বছরের 7টি ব্যাংক থেকে ৩৬,৮৬৫ কোটি টাকা ঋণ নিয়েছে। শুধু জনতা ব্যাংক থেকেই তার কোম্পানি ঋণ নিয়েছে 23,০০০ কোটি টাকার বেশি। নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকেই অবৈধভাবে 11,০০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এই বিপুল ঋণের অতি ক্ষুদ্র অংশই ব্যাংকে ফেরতে এসেছে শেখ কামালের বাল্যবন্ধু হওয়ার সুবাদে। স্বাধীনতার পর 52 বছর ধরে আবাহনী ক্রিয়াচক্রের মাধ্যমে দেশের ক্রীড়া জগৎকে নিয়ন্ত্রণ করেন সালমান। 1996 ও 2010 সালের শেয়ার বাজার ধসের পেছনে ছিলেন সালমান। তদন্ত রিপোর্টে তার লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন মহলের আশীর্বাদে কোনো শাস্তি পেতে হয়নি সালমানকে। 2018 সালের রাতের ভোটের কিছুদিন আগে এই লুটেরা ব্যবসায়ী হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠেন। পরে হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা বানান। 2019 থেকে 2024 পর্যায়ে হাসিনা সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণে সালমানই ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা। সালমানের পরামর্শেই যাবতীয় অর্থনৈতিক ও ব্যবসা সংক্রান্ত সরকারি নীতি গ্রহণ করতেন শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ডের পরিচালক নিয়োগের সিদ্ধান্তও দিতেন সালমান। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হতে হলেও তার আস্থা অর্জন করা লাগত। 2021 সালের পর দেশের অর্থনীতি ক্রমশ বিপর্যয়ের গিরিখাতে ধাবিত হচ্ছিল। সেই সময়েও ব্যাংক লুণ্ঠন থেকে দূরে সরানো যায়নি সালমানকে। সালমান এফ রহমান দেশের যে পরিমাণ উনি ক্ষতি করছে তা বলার বাইরে। দেশের এত বড় একটা শেয়ার মার্কেটার, এত ইনভেস্টার,
তাদের কত পরিমাণ টাকা তারা লোপাট করছে, তাদের এত পরিমাণ লস, অনেক মানুষ হচ্ছে পথের ফকির হয়ে গেছে। সরকারি কর্মকাণ্ডগুলোর মধ্যে যে দুর্নীতিগুলো করছে ওনারা যে পরিমাণ টাকা পাচার করছে দেশ থেকে, কারণ পূর্ববর্তী সরকারের যে দুর্নীতির বাসগুলো ছিল, সালমান এফ রহমান তো তার মধ্যে অন্যরকম ছিল, কারণ সে একটা বড় একটা পদে ছিল। উনি কিভাবে আজকে পালাইছে, এখন কি অবস্থা তার, উনি এখন বর্তমানে জেলে আছে, তার এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা কি লাভ দিছে, এত টাকা পাচার করে দেশের বাইরে, কোনো মানুষের জনগণের উন্নয়ন করে নাই, কিন্তু ওনার উন্নয়ন হয়েছে। উনিও শেষ পর্যন্ত আজকে এখন তার গ্যাসের বিজনেস আছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আছে, তারপর আপনার অন্যান্য যে পোশাক কারখানা এগুলো সবগুলোতেও আপনার তাদের দেখা যায় অনেক পোশাক কর্মীর তার টাকা আটকানো, পোশাক কর্মীরা টাকা পাইতো না, তার এগুলো তো তার কোম্পানি, সব টাকা কোথায় যেত, সব তো সে দুর্নীতি করে দেশের বাইরে পাচার করতো। দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজারের 12টা বাজিয়ে দেয়া প্রতাপশালী সালমান এখন কারাগারে। তার ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করে ঢাকার নবাবগঞ্জের লোকজন। একের পর এক মামলায় পুলিশের রিমান্ডেও গেছেন। নির্মম এই পরিণতির কথা নিজেও কি ভেবেছিলেন সালমান এফ রহমান? যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে, শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার। আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব।